সকলকেই আমাদের এই এলিট একাডেমি ডিজিটাল সিস্টেমে আবারও স্বাগত জানিয়ে আমরা আজকে বিস্তৃতির পরিমাপ যে চ্যাপ্টারটা কন্টিনিউ করছিলাম তারই দ্বিতীয় পর্ব নিয়ে এসে হাজির হয়েছি। আমরা এই দ্বিতীয় পর্বের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে ঢোকার আগেই আমরা প্রথমে রিমাইন্ড করে নেব এর আগের পর্বে যে বিষয়গুলো আলোচনা হয়েছিল। আমরা দেখেছিলাম এর আগের পর্বে যে এই যে বিস্তৃতির পরিমাপ যে চ্যাপ্টারটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, সেই চ্যাপ্টারটা যে ইউনিটের অন্তর্ভুক্ত সেই ইউনিটের নাম ছিল স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বিদ্যা বা রাশি বিজ্ঞান। যে ইউনিটটা সম্পর্কে কিছুটা আভাস আমরা ক্লাস 9-এ নতুন সিলেবাসে পেয়েছিলাম। সেখানে রাশি বিজ্ঞান বলতে বোঝানো হয়েছিল রাশি বলতে সংখ্যা, অর্থাৎ যে জায়গাতে গিয়ে ম্যাথমেটিক্সের যে ইউনিটে গিয়ে সংখ্যা সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করার চেষ্টা করা হয়। বিশেষ করে সংখ্যার কি তাৎপর্য আছে, ওই সংখ্যাটা কি গুরুত্ব বহন করছে, ওই সংখ্যাটা দিয়ে কি কি গুণাবলী প্রকাশ করা যায়, এই সমস্ত কিছু যেখানে গিয়ে আলোচনা করব সেই জায়গাটার নামই ছিল রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। তারপরে ওই রাশিবিজ্ঞানের মধ্যে যে চ্যাপ্টার আমরা হেডিং করেছি বিস্তৃতির পরিমাপ, সেই বিস্তৃতির পরিমাপটা কি জিনিস সেটা তোমাদের সামনে এর আগের পর্বে আমরা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করেছিলাম যে বিস্তৃতির পরিমাপ বলতে এখানে কি বোঝানো হয়েছে। তারপরে ওই চ্যাপ্টার রিলেটেড যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো এক এক করে তোমাদের সামনে সুদীর্ঘ ভাবে একদম অত্যন্ত বিস্তারিত পেশ করা হয়েছিল এবং তারপরে ওই যে ফর্মুলাগুলো দেখানো হয়েছিল সেই ফর্মুলাগুলোকে কি করে প্রবলেমের মাধ্যমে সমাধান করতে হয় সেই ঝলক কয়েকটা দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে চলে আসব যে বিস্তৃতি পরিমাপ চ্যাপ্টারে বিস্তৃতিকে পরিমাপ করার যে মাধ্যমগুলো ছিল, একটা ছিল গড় পার্থক্য, এর মাধ্যমে আমরা বিস্তৃতি পরিমাপ করতে পারি। আর একটা ছিল সমক পার্থক্য, যার মাধ্যমে আমরা বিস্তৃতি পরিমাপ করতে পারি। আর প্রথম যে মাধ্যমটা দ্যাট ইজ গড় পার্থক্য, সেই গড় পার্থক্য বের করার জন্য আমরা আমাদের সিলেবাসে দুটো আলাদা আলাদা পদ্ধতিতে গড় পার্থক্য বের করার চেষ্টা করেছিলাম। একটা দেখেছিলাম গতকালকে যে মধ্যকের সাপেক্ষে কি করে গড় পার্থক্য বের করতে হয়, তারই যে আরো একটা পার্ট যে মধ্যমার সাপেক্ষেও আমরা গড় পার্থক্য নির্ণয় করতে পারি, যার মাধ্যমে বিস্তৃতির পরিমাপ করা সম্ভব, সেই জায়গাটা তোমাদের সামনে দেখানোর জন্য হাজির করেছি। তাই আজকে যাবতীয় আলোচনা হবে বিস্তৃতির পরিমাপ করার জন্য যে প্রথম মাধ্যম গড় পার্থক্য, সেই গড় পার্থক্য বের করার প্রচেষ্টা করব আমরা কিভাবে, না তো মধ্যমার সাপেক্ষে, মধ্যমাকে অবলম্বন করে। তাই মধ্যমা সম্পর্কিত ফর্মুলাগুলো আজকে তোমাদের সামনে এক এক করে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। কি লেখা হয়েছে লক্ষ্য করো, বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্রাবলী। বিভিন্ন শ্রেণী বলতে আমরা এর আগের পর্বে দেখিয়েছিলাম আমাদের এই স্ট্যাটিস্টিক্সে শ্রেণী বলতে সাধারণত 3 রকমের শ্রেণী পরিলক্ষিত হয়। কখনো দেখেছিলাম একটা শ্রেণীর নাম হচ্ছে সরল শ্রেণী, যেখানে একটা একটা করে ডেটা প্রোভাইড করা থাকবে। কখনো দেখেছিলাম একটা শ্রেণীর নাম হচ্ছে পরিসংখ্যা বিভাজন শ্রেণী। কখনো দেখেছিলাম একটা শ্রেণীর নাম শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণী। অর্থাৎ যখন বিভিন্ন শ্রেণীর কথা চলে আসবে তখন কিন্তু এই 3টে ডিফারেন্ট শ্রেণীর কথা আমরা মাথায় রাখার চেষ্টা করব। তাই প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্রাবলী আগে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, তারপরে আমরা তখন প্রবলেমসের দিকে যাব। লক্ষ্য করো, সরল শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা বের করার ফর্মুলা কি কিংবা কিভাবে আমরা প্রসেসিং করব তারই ধারণা এখানে দেওয়া হয়েছে। এম হচ্ছে মধ্যমা, যার ইংরেজি টার্মটা হচ্ছে মিডিয়ান। সেই মিডিয়ানের আদি অক্ষর, অর্থাৎ মিডিয়ান মানে হলো মধ্যমা, আর এই মধ্যমার সিম্বল হচ্ছে ক্যাপিটাল এম। এই মধ্যমা বের করার ফর্মুলা কি বললাম, n+1/2 তম পদের মান। এখানে n বলতে বোঝানো হয়েছে যে এখানে যে কটা সংখ্যা থাকবে, যে ডেটাগুলো থাকবে, সেই ডেটাগুলো কটা আছে সেটাকে আমরা বলবো n। তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব, যেটা পাবো সেই পদের মানটা এখানে ওই রাশিমালার, ওই সংখ্যামালার মধ্যমাকে রিপ্রেজেন্ট করবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ডেটাগুলো বা যে সংখ্যাগুলো প্রোভাইড করা থাকবে সেই ডেটাগুলোকে অবশ্যই মানের
নির্দিষ্ট একটা অর্ডারে সাজিয়ে দিতে হবে, আইদার ইনক্রিজিং অর্ডার অর ডিক্রিজিং অর্ডার, অর্থাৎ হয় ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে হবে, না হলে অধক্রমানুসারে সাজাতে হবে। এটা ম্যান্ডেটরি, এটা করতেই হবে, আদারওয়াইজ আমাদের ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে। আমরা এর আগে দিনে বলছিলাম মধ্যক বের করার সময় যখন ডেটাগুলো দেওয়া থাকবে সেগুলোকে যদি মানের একটা নির্দিষ্ট ক্রমে সাজিয়ে নিই তাহলে ভালো, আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। কিন্তু সেটা এর আগের পর্বে মধ্যক নিয়ে আলোচনা করাকালীন বাধ্যতামূলক ভাবে করার কথা উল্লেখ করিনি, কেন সেটা ম্যান্ডেটরি ছিল না। কিন্তু মধ্যমা বের করার ক্ষেত্রে ডেটাগুলোকে অবশ্যই মানের একটা নির্দিষ্ট ক্রমে সাজাতে হবে, এটা ম্যান্ডেটরি, করতেই হবে। তাই এখানে লিখে রেখেছি মানগুলিকে অবশ্যই নির্দিষ্ট ক্রমে সাজাতে হবে। তারপর আমরা যদি এই ফর্মুলা প্রয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা ওই সরল শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা সম্পূর্ণ নির্ভুলভাবে বের করতে পারবো। এটা গেল সরল শ্রেণীর ক্ষেত্রে। এবার চলে আসছি পরিসংখ্যা বিভাজন শ্রেণীর ক্ষেত্রে। এখানে মধ্যমা বের করা ফর্মুলা কি? ওই আগের মতোই, মধ্যমাকে এখানে n দিয়ে সূচিত করা হয়েছে, যার ভ্যালুটা হচ্ছে কি n+1/2 তম পদের মান। এখানে একটা জিনিস খেয়াল রাখবো, n বলতে সামেশন অফ f কে বোঝায়। এর আগের দিন তোমরা মানে n এর ভ্যালুটা সামেশন অফ f এটা কি জিনিস সেটা প্রবলেমস এর মাধ্যমে লক্ষ্য করেছিলে। আজকে আবার দেখাবো, কিন্তু তার আগে আমি এটা মেনশন করে রাখলাম যাতে করে তোমাদের এই বিষয়ে সতর্কতা মানে অবলম্বন করতে ভুল না হয়ে যায়। তাহলে এখানে n বলতে বললাম সামেশন ওভার f, কিন্তু এর আগের পর্বে যখন পরিসংখ্যা বিভাজন শ্রেণীর আগের শ্রেণীটা অর্থাৎ সরল শ্রেণীতে তোমাদের সামনে মধ্যমা বের করা ফর্মুলা দেখাচ্ছিলাম, তখন কিন্তু ক্যাপিটাল N বলতে বোঝানো হয়েছিল কতগুলি পদ আছে সেই পদের সংখ্যাটা, কিন্তু এখানে ক্যাপিটাল N বলতে সামেশন অফ f কে বোঝানো হচ্ছে, তার জন্য আমি কথাটা লিখে ফেললাম। তাহলে m = n+1/2 তম পদের মান। এক্ষেত্রে আরো যে বিষয়টা আমাদের মানে বাধ্যতামূলক ভাবে মানে মেনশন করতে হবে সেটা হলো অবশ্যই সেই যে পরিসংখ্যা বিভাজন শ্রেণী তার ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটাকে ইংরেজিতে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটাকে সংক্ষেপে আমরা CMF বলে চিহ্নিত করতে পারবো। এই CMFটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করতে হবে সমস্ত কিছু আমরা প্রবলেমস এর মাধ্যমে একটা একটা করে বিস্তারিত ব্যাখ্যা করব। আশা করি এই নিয়ে কারো প্রবলেম হবে না, এই অ্যাসিওর্ড আমরা করতে পারি। তারপরে তোমরা যখন প্রবলেমসে ফেস করবে তখন আমার কথা বাস্তবতা তোমরা বিচার করতে পারবে। তাহলে কি বলছিলাম, পরিসংখ্যা বিভাজন শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা বের করা ফর্মুলা আগের মতো হলেও এখানে যে বিষয়টা সম্পর্কে আমাদের সদা সর্বদা সজাগ থাকতে হবে সেটা হলো অবশ্যই আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে, না হলে কিন্তু মধ্যমার মান আমরা বের করতে পারবো না। তারপরে চলে আসি তৃতীয় যে শ্রেণী, শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণী। সেই শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা বের করা ফর্মুলাটা একটু কমপ্লিকেটেড। কি ফর্মুলা বলেছি? L1 + n/2 - c/f * h। এখানেও যেহেতু শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণীটা হলো পরিসংখ্যা বিভাজনেরই একটা মানে আধুনিক রূপ, জাস্ট পরের স্টেপ, তাই পরিসংখ্যা বিভাজনে যে যে কাজগুলি করেছিলাম অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা বের করেছিলাম এখানে কিন্তু সেটা বের করতেই হবে, আর না হলে কিন্তু আমরা মধ্যমার মান সঠিকভাবে বের করতে পারবো না। এখানে যে সমস্ত সিম্বল গুলো দেখতে পাচ্ছ সমস্ত সিম্বলস গুলো ক্রাইটেরিয়া এই নিচের লাইনগুলোতে দেওয়া হয়েছে। L1টা কি জিনিস সেটা এখানে লেখা হয়েছে। L1টা কি না, তো যে শ্রেণী বিভাগে মধ্যমা থাকে তার লোয়ার লিমিট। তোমাদের কাছে এই লাইনগুলো এখন অপরিচিত বলে মনে হবে, এই লাইনটা পুরোপুরি ক্লিয়ার হবে। এর বাস্তবতাটা তোমরা বিচার করতে পারবে যখন আমরা একটা প্রবলেম দিয়ে কোনটা L1, কোনটা N, কোনটা C, কোনটা F, কোনটা H তোমাদের সামনে একটা একটা করে দেখাবো। এখন আমি এই সম্পর্কে কথা না বলে সরাসরি আমরা প্রবলেমসের দিকে কত দ্রুত যাওয়া যায় তার চেষ্টা করছি। আর ওই প্রবলেমটা যখন শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা বের করব তখন কিন্তু এই বিষয়টা অর্থাৎ এখানে যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো সম্পর্কে তোমাদের পুঙ্খানুপুঙ্খ ধারণা হয়ে যাবে, এই দৃঢ় বিশ্বাস আমার আছে। এবং তোমরা একটু ধৈর্য ধরো, আশা করি প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে আমি ব্যাখ্যা করতে পারবো। তাহলে শুধুমাত্র ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করো। m = হলো L1 প্লাস কি n/2 - c/f * h, যেখানে ক্রমযৌগিক পরিসংখ্যা অবশ্যই বের করা লাগবে। তাহলে আমরা যেটা প্যারামিটার নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম আজকে, বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা বের করার সূত্রগুলো কি সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। সরল শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা বের করার সূত্র, পরিসংখ্যা বিভাজন শ্রেণীর ক্ষেত্রে কিংবা ক্রমযৌগিক শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণীর ক্ষেত্রে সর্বত্রই মধ্যমা কি কোন ফর্মুলা দিয়ে নির্ধারিত হবে সেটা তোমাদের সামনে আমি দেখাতে পেরেছি। এরপরে
আমরা যেটা দেখাবো, মধ্যমা তো বেরিয়ে গেল স্যার, তাহলে এই মধ্যমকে অবলম্বন করে গড় পার্থক্য যে বের করব, সেখানেও তো সূত্রের মাধ্যমে আমাকে যেতে হবে। তাহলে এই মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য বের করার সূত্র কি আছে সেই সম্পর্কিত একটু আভাস দেব। এক্ষেত্রে একটা জিনিস আবার খেয়াল রাখতে হবে, মধ্যমার সাপেক্ষে যখন আমি গড় পার্থক্যে যাওয়ার চেষ্টা করব, তখন তো আবার তিনটে শ্রেণী আছে। একটা আছে সরল শ্রেণী, আর একটা আছে পরিসংখ্যা বিভাজন শ্রেণী, এবং লাস্ট অফ অল একটা হচ্ছে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণী। শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণী। এর আগের পর্বে তোমরা দেখেছিলে যখন মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য বের করছিলাম, তখন তিনটে শ্রেণীর ক্ষেত্রে আলাদা আলাদা করে আমাকে গড় পার্থক্যের ফর্মুলা আগে জানতে হচ্ছিল। তবে তিনটে শ্রেণী আলাদা আলাদা থাকলেও যখন গড় পার্থক্য বের করব, তখন দেখেছিলাম এর ক্ষেত্রে একটা আলাদা ফর্মুলা এবং এই দুটো মিলিয়ে আর একরকম ফর্মুলা। তাই তিনটে শ্রেণী থাকলেও প্রকৃতপক্ষে তিন রকম ফর্মুলা না জেনে আমরা দুরকম ফর্মুলা যদি জানতে পারি, তাহলে কিন্তু গড় পার্থক্য বের করার সমস্ত ফর্মুলা মানে আমাদের জানা হয়ে যাবে। তাই প্রথমে দেখবো সরল শ্রেণীর ক্ষেত্রে মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য কি করে বের করা হয়। লক্ষ্য করো, সরল শ্রেণীর ক্ষেত্রে মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য বের করা ফর্মুলা এমডি, দ্যাট ইজ মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন বা গড় পার্থক্য, সেটা বের করার ফর্মুলা কি? সামেশন ওভার মডিউলাস অফ এক্স মাইনাস এম বাই এন। এখানে এই যে এম দেওয়া হয়েছে, এই এমটা ক্যাপিটাল দিলে সবচেয়ে ভালো, ক্যাপিটাল এম, সামেশন ওভার মডিউলাস এক্স মাইনাস ক্যাপিটাল এম বাই এন, এটা দেওয়াটা সবচেয়ে বেটার। কেননা ক্যাপিটাল এম দিয়ে মিডিয়ানকে সূচিত করা হয়। আমরা এর আগের পর্বে কিংবা আজকের ক্লাসেও তোমাদেরকে দেখিয়েছি ক্যাপিটাল এম ফর মিডিয়ান। তাহলে সরল শ্রেণীর ক্ষেত্রে গড় পার্থক্য বের করার ফর্মুলা পেয়ে গেলাম কি? যে আবার এটা লিখছি সামেশন ওভার মডিউলাস এক্স মাইনাস এম বাই এন। আর আরো যে দুটো শ্রেণী থাকলো, একটা পরিসংখ্যা বিভাজন শ্রেণী, একটা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণী, যাদের ক্ষেত্রে ফর্মুলা বলেছি একটাই হবে, সেই ফর্মুলাটা আরো একবার আমরা দেখে নেব। এই যে পরিসংখ্যা বিভাজন ও শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণীর ক্ষেত্রে মিন ডেভিয়েশন বা গড় পার্থক্য বের করার ফর্মুলা এখানে আগের মতোই আমরা লিখবো সামেশন ওভার এফ ইন্টু মডিউলাস ওভার এক্স মাইনাস এম বাই এন। এই যেখানে স্মল এম আছে, ইট উইল বি ক্যাপিটাল এন। তাহলে লক্ষ্য করো, সমস্ত ফর্মুলা আমাদের জানা হয়ে গেছে। অর্থাৎ আজকে মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য বের করতে গিয়ে যা যা সূত্র জানা দরকার, যে যে ইনফরমেশন গুলো আমাদের মানে জানা থাকা দরকার, সমস্ত ইনফরমেশন গুলো তোমাদেরকে সাপ্লাই করা হয়েছে। এবার শুধু ওই ইনফরমেশন গুলোকে প্রবলেমস এর মাধ্যমে নির্বিঘ্নে কি করে ইমপ্লিমেন্ট করতে হয়, কি করে স্মুথলি মানে প্রসেসিং করে অ্যান্সার পেতে হয়, সেই জায়গাটা আমরা কয়েকটা প্রবলেমস এর মধ্যে তোমাদের সামনে দেখার চেষ্টা করব। লক্ষ্য করো, প্রথমে দেখা হয়েছে যে 46, 79, 26, 85, 39, 65, 29, 59, 73, এই যে সংখ্যামালাগুলো, এই সংখ্যামালাগুলোর মধ্যমা থেকে গড় পার্থক্য কত? তাহলে প্রথমে আমরা যেটা জিনিস বোঝার চেষ্টা করব, এখানে যে ডেটাগুলো দেওয়া আছে বা যে সংখ্যামালাটা বা যে শ্রেণীমালাটা দেওয়া আছে, এই শ্রেণীটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? সরল শ্রেণী, না পরিসংখ্যা বিভাজন শ্রেণী, না শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণী? আমরা যদি এর আগের পর্বটা ভালো করে বুঝে থাকি, তাহলে অবশ্যই বলতে পারবো এটা হচ্ছে সরল শ্রেণীতে, কেননা একটা একটা করে এখানে ডেটা প্রোভাইড করা আছে। তাহলে সরল শ্রেণীর ক্ষেত্রে প্রথমে আগে আমরা মধ্যমা বের করার চেষ্টা করব, তারপর গড় পার্থক্যে যাব। তাহলে সরল শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা বের করার ফর্মুলা কি শিখেছিলাম? m ইজ ইকুয়াল টু n প্লাস 1/2 তম পদের মান, পদের মান। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে বলেছিলাম যে অবশ্যই ডেটাগুলিকে মানের একটা ক্রমে সাজাতে হবে, মানে ঊর্ধ্বক্রমে কিংবা অধক্রমে, দুটোর মধ্যে কোনো একটা ক্রমে সাজাতে হবে। তাই এই ডেটাগুলিকে আমি আগে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাচ্ছি এবং সাজিয়ে লেখার পরে সেই কলামটাকে আমরা এক্স দিয়ে চিহ্নিত করব। লক্ষ্য করো, এখানে সবচেয়ে ছোট মান কত? সবচেয়ে ছোট হচ্ছে 26। তারপরে 26-এর পরে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে 29। এই যে 26 হয়ে গেল, 29 হয়ে গেল। 29-এর পরে যদি আমরা দেখি তাহলে হচ্ছে 39, 39। 39-এর পরে হচ্ছে 46। 46-এর পরে যদি আমরা দেখি যে কটা পড়ে থাকলো, তার মধ্যে আছে 59। 59-এর পরে 65। 65-র পরে যদি আমরা দেখি তাহলে এখানে 73। তারপর 79 এবং ফাইনালি কি পড়ে আছে? 85।
বেশ, আমরা ডেটাগুলিকে মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি। লক্ষ্য করো 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডেটা ছিল আশা করি। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলোকে আমি মানের একটা ক্রমে এখানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি। সাজানোর পরে আমি বলেছি মধ্যমা বের করার ফর্মুলা কি না, তো n+1/2 তম পদের মান। সেটা কি মানে সেই ফর্মুলাটা আমরা কি করে এই অঙ্কের মাধ্যমে প্রয়োগ করবো। লক্ষ্য করো এখানে n বলতে বলেছিলাম কটা ডেটা আছে তার সংখ্যা। এখানে কটা ডেটা আছে বললাম 1 2 3 4 5 6 7 8 9। তাহলে n এর মান হচ্ছে এখানে 9 প্লাস 1/2 তম পদের মান। 9 প্লাস 1 মানে 10, 10/2 মানে 5 তম পদের মান। তাহলে আমরা যদি দেখি এই ডেটাতে 5 নম্বর পদ মানে কোনটা আছে সেটা লক্ষ্য করো। 1 2 3 4 5, এই যে এটা হলো 5 নম্বর পদ। আর ওখানে বলছে 5 নম্বর পদের যেটা মান সেটাই হচ্ছে মধ্যমা। দ্যাট ইজ এখানে 5 নম্বর পদের মানটা আমরা যদি বসিয়ে দিই তাহলে কি পেলাম 59। অর্থাৎ এই যে সংখ্যামালাটা প্রোভাইড করা হয়েছিল সেই সংখ্যামালাটার মধ্যমার মান আমরা খুব সহজে বের করতে পেরেছি, সেটা কি 59। তাহলে আশা করি বুঝতে পেরেছো সরল শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা বের করার যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটাকে প্রয়োগ করতে গিয়ে কি কি আমাকে জানতে হয়েছে। প্রথম কাজ বললাম এই ডেটাগুলিকে মানের একটা নির্দিষ্ট ক্রমে সাজাতে হয়েছে। তারপর যতগুলো ডেটা আছে সেই ডেটাটাকে আমরা n এর মান বলে ধরে নিয়েছি। দ্যাট ইজ n এর মান হচ্ছে 9 দিয়ে এই ফর্মুলাতে ফেলেছি, আমরা মধ্যমা পেয়ে গেছি। তারপর মধ্যমা যখন পেয়ে গেলাম, মধ্যমা থেকে গড় পার্থক্য বের করা ফর্মুলা। তাহলে আমরা শিখলাম সরল শ্রেণীর ক্ষেত্রে মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য বের করা ফর্মুলা। দ্যাট ইজ md ইজ ইকুয়াল টু কি ছিল, সামেশন ওভার মডিউলাস x মাইনাস m বাই n। এটাই ফর্মুলা আমরা শিখেছি। লক্ষ্য করো তোমাদেরকে দেখানো হচ্ছে সরল শ্রেণীর ক্ষেত্রে মিন ডেভিয়েশন গড় পার্থক্য বের করা ফর্মুলা সামেশন ওভার x মাইনাস m বাই n। আমরা এই ফর্মুলাটা জাস্ট লিখে ফেলেছি। এবার ওই ফর্মুলাতে যা যা দরকার ওই অনুযায়ী আমরা এখানে কলাম তৈরি করব। কি আছে, x মাইনাস m এর মডিউলাস বানাচ্ছি। লক্ষ্য করো x মাইনাস m। আমরা যদি m এর মান বসিয়ে দিই, m এর মান কত পেলাম, m এর মান হচ্ছে 59। এবার এই মানে এই জায়গাটুকুতে যেটা মডেলের ভিতরে দেওয়া আছে x মাইনাস 59, সেই জায়গাটুকুতে আমরা x এর ভ্যালুগুলো বসাবো। প্রথম আমরা x এর 26 মানটাকে চয়েস করলাম। অর্থাৎ এই মানটা যদি এখানে নিয়ে নিই 26 মাইনাস 59 কত হচ্ছে, আমরা যদি প্রত্যেকে ক্যালকুলেশন করি 26 মাইনাস 59 মানে হচ্ছে 33। তাহলে তার আগে মাইনাস থাকবে অবশ্যই, মাইনাস 33। মাইনাস 33 এর মড, তার মানে ইট উইল বি প্লাস 33। কারণ আমরা জানি মডের ভিতরে মাইনাসই থাক আর প্লাসই থাক সবসময় তার ভ্যালুটা পজিটিভ হয়ে যায়। তাহলে 26 মাইনাস 59 তার মানে পেলাম 33 মাইনাস 33, তার মডিউলাস মানে প্লাস 33। এরপরে চলে আসছে, লক্ষ্য করো x এর ভ্যালু যদি 29 বসাই, 29 মাইনাস 59 মানে কত হবে, মাইনাস 30, তার মডিউলাস হচ্ছে 30। তারপরে 39 মাইনাস 59, 39 থেকে 59 যদি বাদ দিই মাইনাস 20, মাইনাস 20 মড হচ্ছে প্লাস 20। 46 মাইনাস 59, 46 থেকে 59 বাদ দিলে কত হবে, মাইনাস 13, তার মড নিলে 13। 59 মাইনাস 59 দ্যাট ইজ 0। 65 মাইনাস 59 মানে 6। 73 মাইনাস 59 মানে 14। 79 মাইনাস 59 মানে 20। 85 মাইনাস 59 তার মানে হচ্ছে 26। লক্ষ্য করো অর্থাৎ এইখানে x এর ভ্যালুগুলো আমি একদিক থেকে বসাতে শুরু করেছি, যা পেয়েছি সেটা আমি এখানে লিখেছি। তারপর কি করব, x মাইনাস m এর মডিউলাস তো বেরিয়ে গেল স্যার, এবার তাদের সামেশন অর্থাৎ যোগফল করতে হবে। লক্ষ্য করো এইটিকে আমি যোগ করছি, সামেশন ওভার মডিউলাস x মাইনাস m। কি পাবো, আমরা যদি যোগ করি 3 3 6 12 16 আর 6 22 এর 2 হাতে 2, 4 6 7 8 10 13 16, 162 পেয়ে গেলাম। তাহলে ওই জায়গাতে আমরা যদি বসিয়ে দিই, যেহেতু মিন ডেভিয়েশন ইজ ইকুয়াল টু একটা ফর্মুলা লিখলাম, এর মানটা পেয়ে গেছি 162 আর n এর মান আমরা পেয়ে গেছি। n মানে আমরা বলেছিলাম এখানে কটা ডেটা প্রোভাইড করা আছে, কটা বলেছিলাম 9টা। ওই যেখানে আমি n এর মানটা অবশ্যই ছিলাম, দ্যাট ইজ 9। 162 কে যদি 9 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা সকলে জানি 9 18 162। তাহলে আমরা পেয়ে গেলাম এই সংখ্যা মালাগুলোর মানে মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্যটা কত, সেটা হলো 18। ব্যাস, আমরা সরল শ্রেণীর ক্ষেত্রে মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য কি করে মানে বের করতে হয়
যে ফর্মুলাগুলো আমরা শিখলাম সেই ফর্মুলাগুলোকে কি করে প্রয়োগ করতে হয় সমস্ত কিছু ডিটেলস দেখি আমরা কিন্তু গড় পার্থক্য সম্পূর্ণ নির্ভুলভাবে বের করতে পেরেছি। এরপর আরো একটা ফরম্যাট তোমাদের সামনে দেখাবো যে স্যার এটা তো সরল শ্রেণীর ক্ষেত্রে ঘটলো, পরিসংখ্যা বিভাজন শ্রেণীর ক্ষেত্রে কি করে বের করব। এবার সেই প্রশ্নের মানে সমস্যা যে রয়েছে সেই সমস্যার সমাধান করার জন্য চলে এসেছি। লক্ষ্য করো, প্রদত্ত তথ্যের মধ্যমা থেকে গড় পার্থক্য নির্ণয় করো। এখানে মানগুলো, মান বলতে সাধারণত এক্স এর ভ্যালুগুলোকে বা এক্স এর মানকে সূচিত করে, তাহলে এইগুলোকে আমরা এক্স এর মান হিসাবে লিখবো। কি কি মান আছে? 5, 7, 9, 11, 5, 7, 9, 11, 13, 15, 17। লক্ষ্য করো, যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলোকে আমি সাজিয়ে নিয়েছি এবং সেটাকে এক্স নামক কলাম দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। যেগুলো পরিসংখ্যাকে এর আগের দিন গতকালকে বা এর আগের পর্বে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম এবং ফ্রিকোয়েন্সির আদি অক্ষরটা যেহেতু এফ, তাই এফ দিয়ে এই কলামটাকে তৈরি করার চেষ্টা করব। এফ গুলো কি? প্রথমটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, তারপরে 4, 6, 8, 10, 12, 8, 10, 12, 8। তাহলে প্রথমকার মানগুলোকে এক্স এর কলামে লিখেছি, দ্বিতীয়কার মানগুলোকে আমি এফ এর কলামে লিখেছি। এরপরে আমার প্রথম কাজ হলো এর মধ্যমা বের করা। তাহলে আমরা আগে যেটা দেখব, এই যে মানে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাটা কোন শ্রেণীতে দেওয়া আছে, সরল শ্রেণী না পরিসংখ্যা শ্রেণী না শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণী। আমরা আশা করি বলতে পারবো এবং বুঝতেও পেরেছি এটা হলো পরিসংখ্যা বিভাজন শ্রেণী। তাহলে পরিসংখ্যা বিভাজন শ্রেণীতে মধ্যমা বের করার ফর্মুলা কি ছিল? n+1/2 তম পদের মান। কিন্তু এই ফর্মুলাটা ফেলার আগে ভাগে আমি বলেছিলাম অবশ্যই পরিসংখ্যা বিভাজন শ্রেণীর ক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে, না হলে মধ্যমার মান আমরা বের করতে পারবো না। তাহলে যে কথাটা বলেছিলাম ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা কিভাবে বের করতে হয়, সেটা আসলে কি জিনিস সেটা এবারে দেখাবো। লক্ষ্য করো, আমরা এখানে লিখছি CMF, যেটাকে ইংরেজিতে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বাংলায় বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা। সেটা কি করে বের করে? আমরা ফ্রিকোয়েন্সির প্রথম যে টার্মটা আছে সেই টার্মটা এখানে লিখে পেলাম 2, তারপর এই 2 এর সাথে পরের যে ফ্রিকোয়েন্সি সেটা যোগ করব। 2 আর 4 হলো 6, যেটা পেলাম তার সাথে ঠিক তার পরের ফ্রিকোয়েন্সি যোগ করব। 6 আর 6 12, 12 এর সাথে পরের ফ্রিকোয়েন্সি 8 যোগ করলে 20, 20 এর সাথে পরের ফ্রিকোয়েন্সি 10 যদি যোগ করি 30, 30 এর সাথে 12 যদি যোগ করি আবার 42, 42 এর সাথে লাস্ট যে ফ্রিকোয়েন্সি সেটা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব কত? 50। তার মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে কলামটা, সেই কলামটা বের করাটা অত্যন্ত সহজ। প্রথমে ফ্রিকোয়েন্সির ঘরে যেটা আছে সেটা লিখবো, তারপরে ওটার সাথে ফ্রিকোয়েন্সির ঘরে সেকেন্ডটা যোগ করে এটা পেলাম, আবার ওটার সাথে ফ্রিকোয়েন্সির ঘরে ঠিক পরের যেটা টার্ম আছে সেটা যোগ করে আমরা কন্টিনিউ করতে শুরু করেছি। এবার লক্ষ্য করো, আমরা সিএমএফ এর ঘরে বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে লাস্ট যেটা পেলাম কত? 50। আমরা যদি এটাকে যোগ করি এবং দুটো কাজই যদি আমরা নির্ভুলভাবে করে থাকি তাহলে এর যোগফলটা অবশ্যই 50 হবে। একবার দেখে নাও, চেক করে তোমরা। 2 আর 4 6, 6 12 আর 8 20, 22 আর 8 30 0, হাতে 3 4 5। যদি আমরা এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির বানানোর সময় হিসাবটা নির্ভুলভাবে করে থাকি এবং এই যোগফলটাও যদি নির্ভুলভাবে করি তাহলে অবশ্যই এই সামেশন অফ এফ, যেটাকে আমরা n বলেছিলাম গত পর্বে, সেই n = সামেশন অফ f = 50, আর এই লাস্ট টাকার ভ্যালুটা অবশ্যই মিলতে বাধ্য। যদি না মিলে তার মানে আমরা ভুল করে ফেলেছি। তাই এবার চলে এসে n এর ভ্যালু আমরা পেয়ে গেছি কত? 50। তাহলে এখানে লিখছি n = 50 + 1/2 তম পদের মান। 50 + 1 মানে 51, 51 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 25.5 তম পদের মান। লক্ষ্য করো, এই যে 25.5 তম পদের মান, এটা কোথায় পাবো? এটা আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে চলে আসবো। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে একটু ভালো করে বুঝি যে 2 পর্যন্ত যেসব পরিসংখ্যা সেগুলো কিন্তু এই শ্রেণীর মধ্যে আছে। 6 পর্যন্ত, অর্থাৎ 2 এর বেশি থেকে 6 পর্যন্ত, 2 এর পর থেকে 3 4 5 6 পর্যন্ত এখানে আছে। আবার 6 এর পর থেকে 12 পর্যন্ত এখানে আছে, 12 এর পর থেকে 20 পর্যন্ত ডেটা এখানে আছে, 20 পর থেকে 30 পর্যন্ত। ওই যে 25.5 সেটা নিশ্চয়ই 20 পর থেকে 30 এর মধ্যে, অর্থাৎ এই ঘরটাতে রয়েছে। তাহলে ওই ঘরটাকে আমরা একটু মার্ক করব। এই যে লক্ষ্য করো, যে ঘরটাতে মানে মধ্যমার
মান আমরা খুঁজে পাবো, সেই ঘরটাকে আমরা একটু মার্ক করে রাখলাম যাতে করে আমাদের সুবিধা হয়। তাহলে আবার বলছি 25.5তম পদের মান। 25.5টা কোথায় আছে? এটার জন্য বললাম যে 20 এখানে লেখা আছে, মানে 20 পর্যন্ত এখানে আছে। 20 পর থেকে যখন শুরু করছি আপ টু 30 পর্যন্ত এখানে আছে। তাহলে 20 পর থেকে 30 পর্যন্ত এখানে, তার মানে 25.5 অবশ্যই এর মধ্যে লুকিয়ে আছে, তাই ওই ঘরটাকে আমরা মার্ক করে রেখেছি। এবার তোমরা বলো 25.5তম পদের মান যেহেতু এই ঘরটাতে রয়েছে, তাহলে এই ঘরের মধ্যে যেটাকে মার্ক করে রেখেছি সেই মার্ক করা অংশটুকুর মধ্যে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 13, অর্থাৎ ওটাই হলো তার মধ্যমা। তাহলে এই যে কত লিখলাম, কত? 13। অর্থাৎ মধ্যমাটা সবসময় এক্স এর ঘরে খুঁজে পাবো, কিন্তু কোন এক্স এর মানটা হবে সেটা আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে বুঝতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা যে ওই ফর্মুলা ফেলার পর 25.5তম যেটা পদের মান সেটা কি করে ডিটারমিন করলাম, না তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে ডিটারমিন করার পরে সেই ঘরটাকে আগে মার্ক করেছি, ওই মার্ক করা ঘরের মধ্যে এক্স এর যেটা মান সেটা হচ্ছে তার মিডিয়ান বা মধ্যমা। যখন মধ্যমা বেরিয়ে গেল, এবার চলে আসবো গড় পার্থক্য বের করা ফর্মুলা, মিন ডেভিয়েশন। সেটা কি ছিল? সামেশন ওভার এফ ইন্টু মড এক্স মাইনাস এম বাই এন। এটাই আমরা শিখেছিলাম। সেই ফর্মুলাতে যা যা কাজ করতে হবে সবগুলো কাজ করব। প্রথমে মডিউলাস এক্স মাইনাস এম, তার মানে মডিউলাস এক্স মাইনাস এম এর মান কত পেলাম, না তো 13। এবার এই কলামটা রেডি করার চেষ্টা করছি। লক্ষ্য করো এক্স এর মান প্রথমে কত বসাবো, 5। 5 মাইনাস 13 মানে -8, -8 এর মড হলো 8। তারপরে এটা বসানো হলো 7 বসাবো, 7 মাইনাস 13 মানে -6, তার মড 6। 9 মাইনাস 13 -4 মানে 4। 11 মাইনাস 13 -2 মানে 2। 13 মাইনাস 13 0। 15 মাইনাস 13 2। 17 মাইনাস 13 তার মানে হলো কত, 4। অর্থাৎ এইখানে এক্স এর ভ্যালুগুলো আমি একে একে বসাতে শুরু করেছি আর একটা একটা করে মান পেতে শুরু করেছি। এরপর কি দেখবো, এই যে এই মডের কাজটা হলো এফ দিয়ে গুণ করবো। এবারে এফ ইন্টু মড এক্স মাইনাস এম। লক্ষ্য করো এফ, এই যে এফ এর ঘর হচ্ছে এটা, আর মড এক্স মাইনাস এম এর ঘর হচ্ছে এটা। তাহলে এটার সাথে এটাকে গুণ করব। তাহলে 2 এর সাথে 8 এর গুণ, 8 দুগুণা 16। 4 এর সাথে 6 এর গুণ, 4 6 24। 6 এর সাথে 4 এর গুণ, আবার 4 6 24। 8 এর সাথে 2 এর গুণ, 8 দুগুণা 16। 10 এর সাথে 0 এর গুণ মানে 0। 12 এর সাথে 2 এর গুণ, 12 দুগুণা 24। 8 এর সাথে 4 এর গুণ, 4 8 32। তাহলে গুণফলটা আমাদের বেরিয়ে গেছে। এরপর কি তাদের সামেশন মানে যোগফল, সামেশন ওভার এফ ইন্টু মড এক্স মাইনাস এম ইজ ইকুয়াল টু, যোগ করছি দেখো 6 আর 4 10, 14 20, 24 আর 2 26 এর 6, হাতে 2, 5 7 8 10 12 আর 1 13, 136। তাহলে ওই মানটা আমরা ওখানে বসিয়ে দেবো। লক্ষ্য করো তাহলে 136 বাই এন, এন এর মান আমরা কত পেয়েছিলাম এখানে 50। তাহলে 136 কে যদি 50 দিয়ে আমরা ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 272 বাই 100 মানে 2.72। ব্যাস, আমাদের গড় পার্থক্যের মান কিন্তু বেরিয়ে গেল। তাহলে পরিসংখ্যা বিভাজন যেটা শ্রেণী, তার ক্ষেত্রে নতুন করে যে একটা মানে কলাম তৈরি করতে হয় ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা কি করে বের করলাম সেটা আগে ব্যাখ্যা করেছি। ওই ক্রমযৌগিক পরিসংখ্যাকে ব্যবহার করে কি করে মধ্যমার মান বের করতে হয় সেটা দেখানো হয়েছে, এবং সর্বোপরি মিন ডেভিয়েশনের মান কি করে বের করতে হয় সেটা আমরা একটা একটা করে তোমাদের সামনে ব্যাখ্যা করেছি। এরপর পড়ে থাকলো আর একটা শ্রেণী, সেটা হলো শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণী। সেটা দেখে আজকের পর্ব থেকে আমরা বিদায় নেব। প্রদত্ত তথ্যের মধ্যমা থেকে গড় পার্থক্য নির্ণয় করো। এই যে লক্ষ্য করো নম্বর দেওয়া আছে, শ্রেণী আকার দেওয়া আছে, তার মানে আমাদের চিনতে কোনো সমস্যা নেই। আমরা গতকালকে বলেছিলাম শ্রেণী আকারে দেওয়া থাকলে সেগুলোকে সিআই বলে চিহ্নিত করব। 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50 এবং লাস্ট অফ অল 50 to 60। আমরা সিআই গুলো লিখে ফেলেছি। তাদের যে পরিসংখ্যা সেই পরিসংখ্যাগুলো এবারে লিখবো 6 8 11, 18 15 2, 18 15 এবং 2, সরি 18 5 আছে।
তাহলে 6, 8, 11, 18, 5, 2 যে যে ইনফরমেশন গুলো দেওয়া ছিল সেগুলো লিখে ফেলেছি। আমরা গত পর্বে যখন শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণীর মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য বের করেছিলাম, তখন বলেছিলাম যে এক্ষেত্রে এক্স নামক একটা কালাম তৈরি করতে হয়। কিভাবে করতে হয়? যারা এর আগের পর্বটা খুব অ্যাটেনশনালি লক্ষ্য করেছে তারা বুঝতে পারবে যে এই যে শ্রেণী বিভাগগুলো দেওয়া আছে তাদের লোয়ার লিমিট আর আপার লিমিটকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 0 আর 10 যোগ করলে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, 10 আর 20 যোগ করলে 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15। এরকম করতে করতে কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো। প্রত্যেকটাই যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা তাদের মিড পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দু বা এক্স এর মানগুলো পেয়ে যাব। তাহলে এক্স পেয়ে গেছি, এফ পেয়ে গেছি। এবার আগের মতোই পরিসংখ্যা বিভাজন শ্রেণীতে যে যে কাজগুলো আমরা কন্ডাক্ট করলাম সেম কাজগুলো আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। প্রথম কাজ কি বলেছি? যে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব, সিএমএফ। কি করে? এই ফ্রিকোয়েন্সির ঘরে যেটা প্রথম সেটা লিখবো। 6 এর সাথে পরের ফ্রিকোয়েন্সি 8 যোগ যদি করি 14 হলো, 14 সাথে 11 যোগ করলে 25 হলো, 25 এর সাথে 18 যোগ করলে 43 হলো, 43 এর সাথে 5 যোগ করলে 48 হলো, 48 এর সাথে 2 যোগ করলে 50 হলো। এটা খেয়াল রাখিও কিন্তু ফ্রিকোয়েন্সির ঘরগুলোকে যোগ করব, এক্স এর ঘরগুলোকে নয়। ফ্রিকোয়েন্সির ঘরগুলোকে যদি একটা একটা করে যোগ করতে শুরু করি তবেই আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাবো। কেউ যদি আমরা এইগুলোকে যোগ করতে শুরু করি, তোমরা মনে ভাববে আমরা তো যোগ ঠিকই করেছি, পরীক্ষায় অ্যান্সার কেন মিলছে না, ভুল কেন হলো? তার কারণ তোমরা সিস্টেমের সঙ্গে পরিচিত হতে পারোনি। সবসময় ফ্রিকোয়েন্সির কালাম থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করতে হয়। তারপর এটাও বলেছিলাম এই যে যোগফলটা ঠিক না ভুল করেছি সেটা ডিপেন্ড করবে এই যোগফলটা আমরা টুক করে নেব তার উপরে। n = সামেশন ওভার f। লক্ষ্য করো 6 আর 8 14, 15, 23, 28, 2 30 এর 0, হাতে 3, 4 আর 1 5। তাহলে এই সাথে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাস্ট যে ডিজিট সেটা কিন্তু মিলে গেছে। তার মানে আমরা এখনো পর্যন্ত নির্ভুল আছি। এরপরে চলে আসবো n বের করার ফর্মুলা। কি ছিল এখানে? একটু কমপ্লিকেটেড টাইপের ছিল। L1 প্লাস n/2 মাইনাস c/f ইন্টু h। এই যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে। শুধু অ্যাটেনশনটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করো। মিডিয়ান বের করার যে ফর্মুলা বলেছিলাম সেটা লিখে ফেলেছি আগে। তারপরে আগে আমরা এই জায়গাটাকে মার্ক করব n/2। n এর মান কত পেয়েছি এখানে? 50। আচ্ছা 50 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? কত? 25। এই 25 মানটা খুঁজে বের করব আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে। কোথায় বললাম? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে 25 কোথায় আছে? এখানে 6 পর্যন্ত আছে, 14 পর্যন্ত আছে, এখানে 25 পর্যন্ত আছে। আমরা তো ওটাই চাইছি যে 25 সংখ্যাটা কোথায় আছে। 25 তো এখানের মধ্যে আছে, তাহলে ওই জায়গাটাকে আমরা মার্ক করে দেব। এই যে এর আগেও মার্ক করেছিলাম, এখানেও মার্ক করলাম। তাহলে প্রথম কাজ, আগে কোন জায়গা থেকে, কোন শ্রেণী থেকে, কোন লাইন থেকে আমরা মধ্যমা পাবো সেটা আগে ডিটারমিন করা। আমরা সেই কাজটা করে নিয়েছি। তাহলে n/2, n এর মান এখানে 50/2 মানে 25। 25 মানটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে কোথায় আছে সেখান থেকে আমরা মানে পুরো লাইনটাকে মার্ক করে দিয়েছি। এরপর যেটা মার্কড করে রেখেছি সেই জায়গার উপরে ধ্যান দেব। এই মার্ক করা অংশের মধ্যে যে শ্রেণীটা বিলংস করছে, শ্রেণীটার নাম কি? 20 থেকে 30। তার নিম্ন সীমা বা লোয়ার লিমিট হচ্ছে 20, ঊর্ধ্ব সীমা বা আপার লিমিট হচ্ছে 30। এই নিম্ন সীমাটাকে বলা হচ্ছে L1। L1 মানে লোয়ার লিমিট, যার ভ্যালু এখানে কত? না তো 20। তাহলে আশা করি বুঝতে পারছো L1 বলতে কি বোঝানো হয়েছে। না তো ওই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত তার লোয়ার লিমিট দ্যাট ইজ 20 প্লাস n এর মান তো এখানে বলেই দিয়েছি 50/2 মাইনাস সিটা কি জিনিস? আমরা যে লাইনটাকে মার্ক করেছি সি বলতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে সি, এই যে ওখানে সি বলতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সি বোঝানো হচ্ছে। কোন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে এখানে সি বলবো? না তো যেটা লাইনকে আমি মার্ক করে রেখেছি ঠিক তার প্রিসিডিং যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা, এটা হলো সি। আবার বলছি, সি বলতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে সি তাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এই লাইন থেকে কিংবা এই লাইন থেকে সি পাবো না, আমরা পাবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘর থেকে সি এর মান। কোন মানটা সি হিসেবে ট্রিট করবো? যেটাকে মার্ক করে রেখেছি ঠিক তার প্রিসিডিং যেটা টার্ম, তার আগের যেটা টার্ম সেটা হচ্ছে সি এর মান। অর্থাৎ সি এর মান হলো 14। নিচে চলে আসি এফ। আমরা যে লাইনটাকে মার্ক করে রেখেছি সেই লাইনে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 11। সেই মানটা লিখে ফেললাম ইন্টু এইচ।
এইচ মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য বা স্টেপ লেন্থ, অর্থাৎ আমরা যে লাইনটাকে মার্ক করে রেখেছি সেই লাইনটা যে শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত সেই শ্রেণীর দৈর্ঘ্য কত, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 30 থেকে 20 বাদ, দ্যাট ইজ হলো 10। তাহলে এখানে যে যে সিম্বলগুলো ইউজ করেছিলাম প্রত্যেকটা সিম্বল একটা একটা করে বিশদে ব্যাখ্যা করা হয়েছে। তারপর এটাকে ক্যালকুলেশন করব। 20 প্লাস 50 মাইনাস 50কে 2 দিয়ে ভাগ করলে 25, 25 মাইনাস 14 বাই 11 ইন্টু 10, 20 প্লাস 25 থেকে 14 বাদ দিলে 11 বাই 11 ইন্টু 10, এটা যদি কেটে দিই তাহলে 20 যোগ 10 দ্যাট ইজ হলো 30। তাহলে আমরা কিন্তু মধ্যমার মানটা বের করতে পারলাম কত, 30। এবার যেই মধ্যমা বেরিয়ে গেল আমরা কি গড় পার্থক্য বের করার যে ফর্মুলা সেই ফর্মুলার কাছে চলে যাব। ফর্মুলাটা কি ছিল, সামেশন ওভার এফ ইন্টু মড এক্স মাইনাস এম বাই এন। এই ফর্মুলাতে যা যা আছে সেই অনুযায়ী আমরা কাজগুলো কন্টিনিউ করব। কি আছে, মড এক্স মাইনাস এম ইজ ইকুয়াল টু মড এম এর মান কত, এম এর মান পেলাম 30, সেই মানটা বসিয়ে দিলাম। তাহলে লক্ষ্য করে এই কলামটা যদি তৈরি করতে চাই এক্স এর ভ্যালুটা দেখবে, এই যে এই ভ্যালুটা এক্স এর ভ্যালু হচ্ছে 5, 5 মাইনাস 30 মানে মাইনাস 25, মাইনাস 25 এর মড কত 25, এটা কাজ হলো। 15 মাইনাস 30 মানে মাইনাস 15, তার মড প্লাস 15, 25 মাইনাস 30 মাইনাস 5, তার মড হবে 5, 35 মাইনাস 30 5, 45 মাইনাস 30 মানে 15, 55 মাইনাস 30 তার মানে হলো 25। আমরা মডুলাসের ভ্যালুটা বের করে ফেললাম। এবার কি আছে, এফ দিয়ে গুণ করব, এফ ইন্টু মড এক্স মাইনাস এন। এফ এর ঘর, এই যে এফ এর ঘর হচ্ছে এইটা, আর মড এক্স মাইনাস এম এর ঘর পেলাম এক্ষুনি এটা। তাহলে এইটাকে এইটা দিয়ে গুণ করব। লক্ষ্য করো 6 এর সাথে 25 এর গুণ, 6 25 এ 150, 8 এর সাথে 15 গুণ, 8 15 120, 11 এর সাথে 5 এর গুণ, 5 11 55, 18 এর সাথে 5 এর গুণ, 5 18 90, 5 এর সাথে 15 গুণ 75, এরপর 2 দিয়ে 25 কে গুণ করলে কত, 50। দেখো সব কটা গুণ আমরা করে ফেলেছি। এরপর কাজ কি, আমরা যে কলামটা তৈরি করলাম সেই কলামের প্রত্যেকটা ডিজিটকে যোগ করব। কেন, এখানে সামেশন দেওয়া আছে। তাহলে সামেশন ওভার এফ ইন্টু মড এক্স মাইনাস এন যোগ করছি। লক্ষ্য করো 5 আর 5 10 এর 0 হাতের 1, 6 2 8 আর 5 13, 22 29, 5 34 এর 4 হাতে 3, 4 5, কত পেয়েছি, তো 540। এরপর এই ফর্মুলাতে আমরা বসিয়ে দেবো যে অতএব মিন ডেভিয়েশন ইজ ইকুয়াল টু উপরের মানটা পেলাম 540, নিচে এন এর মান কত পেয়েছিলাম, তো 50। 0 0 যদি আমরা কেটে দিই তাহলে 54 বাই কত পড়ে থাকলো 5, তার মানে আমরা যদি ভাগ করি তাহলে 5 10 50, 0.40 মানে 5 8 40, ব্যাস 10.8। আমরা এই যে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণীটা মানে নিয়ে অঙ্ক করতে শুরু করেছিলাম তার মধ্যমাতে বের করলাম, উপরন্তু মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য ক্যালকুলেশন করে দেখলাম তার মানটা কত, তো 10.8। তাহলে এর আগের পর্ব এবং আজকের পর্ব মিলিয়ে টোটাল যে বিষয়টা নিয়ে আলোচনা করা হলো সেটা হলো গড় পার্থক্যের মাধ্যমে কি করে বিস্তৃতির পরিমাপ করতে হয়। আর এই গড় পার্থক্য বের করার জন্য দুটো মাধ্যম ছিল, একটা ছিল মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য বের করা, একটা হলো মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য বের করা। এর আগের পর্বে দেখিয়েছিলাম যে বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে মধ্যকের সাপেক্ষে কি করে গড় পার্থক্য বের করতে হয়, আর আজকের পর্বে দেখানো হলো বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে মধ্যমার সাপেক্ষে কি করে গড় পার্থক্য বের করতে হয়। প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে আমি একটা একটা করে এক্সাম্পল চয়েস করেছি যাতে তোমাদের মধ্যে কোনো প্রবলেম তৈরি না হয়, মনের মধ্যে যাতে হেজিটেশন না তৈরি হয়ে যায়, কিংবা প্রবলেম করতে গিয়ে কোনো সমস্যার যাতে উদ্রেক না হয়, এই প্রচেষ্টা আমি করেছি। আজকে এইটুকুই। এর পরে পর্বে আমরা আরো যে বিস্তৃতি পরিমাপ করার একটা লিগ্যাল পদ্ধতি ছিল সমক পার্থক্য, সেই সমক পার্থক্য সূত্রাবলী এবং বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে সমক পার্থক্য বের করার যে কলাকৌশল সেইগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এইটুকুই, এখানে শেষ করছি। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং।